নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। ওভেনের মধ্যে আপনারা কি কখনো লাইটার রেখে দেখেছেন? কি হতে পারে? টয়লেটে হাত না লাগিয়ে আপনারা কিভাবে টয়লেট পরিষ্কার করে নেবেন, আটাতে হাত না দিয়ে কিভাবে আটা মেখে নেবেন, মশলার প্যাকেট ফেলে না দিয়ে কি কাজে ব্যবহার করবেন, তেমনই কিছু টিপস নিয়ে চলে এসেছি। তো আজকের প্রথম টিপসটা হলো, আমি এখানে নিয়েছি একটা মশলার প্যাকেট। এই ধরনের মশলা কিন্তু আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়, তবে যখনই আমরা মশলাটা বের করে নিই প্যাকেট থেকে, এই যে প্যাকেটগুলো থাকে সকলেই কিন্তু আমরা ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে এই প্যাকেটগুলো ফেলে না দিয়ে কিন্তু আপনারা আবারও নানা কাজে ব্যবহার করতে পারেন, তেমনই একটা টিপস শেয়ার করছি। তো কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডবল সাইজের টেপের টুকরো, এইভাবে করে প্যাকেটের উল্টো দিকে লাগিয়ে দিলাম। এবার ওপরে যে কাগজের মতো অংশটা রয়েছে সেটাকে আমি তুলে নিয়েছি। এবার এই প্যাকেটটাকে আমি কিচেনের দেওয়ালের মধ্যে এইভাবে করে লাগিয়ে নিয়েছি। এমনভাবে লাগিয়ে নেবেন যাতে করে কোনোভাবে খুলে না যায়। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু চামচ রয়েছে, ছুরি, পিলার, কাঁচি এগুলো রয়েছে। আমরা যেখান সেখান রেখে দিই, যখন প্রয়োজন হয় আমরা খুঁজে পাই না। তো এইভাবে করে আমরা যদি একটা টুল বানিয়ে যদি আমাদের চামচ, ছুরি, পিলার, কাঁচি এগুলো এর মধ্যে এইভাবে রেখে দিই, সেক্ষেত্রে দেখবেন আমরা কিন্তু আমাদের হাতের সামনে পেয়েও যাব, একটা জায়গার মধ্যে গোছানো থাকবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। সাদা জামা কাপড় আমরা কম বেশি অনেকেই বাড়িতে ব্যবহার করে থাকি। সাদা স্কুল ড্রেস হোক, টি শার্ট বা অন্যান্য জামা কাপড়, তবে বেশ কিছুদিন ব্যবহার করলেই দেখবেন সাদা জামা কাপড়ের যে একটা উজ্জ্বল ভাব থাকে সেটা অনেকটাই চলে যায়, হালকা হলদে হয়ে যায়, যার কারণে অনেকে আমরা উজালা বা ব্লুর ব্যবহার করে থাকি। তবে উজালা বা ব্লুর ব্যবহার করার পর অনেক সময় দেখবেন জামা কাপড়ের মধ্যে একটা উজালা বা ব্লুর ছোপ দাগ পড়ে যায়, তখন কিন্তু সেই জামা কাপড় আমাদের পরতে ইচ্ছা করে না। তবে আপনারা যখনই সাদা জামা কাপড়ের মধ্যে উজালা বা ব্লু ব্যবহার করবেন, এমন কি করবেন যাতে করে সাদা জামা কাপড়ের মধ্যে উজালা বা ব্লুর ছোপ দাগ পড়বে না, চলুন দেখে নেওয়া যাক। এখানে একটা পাত্রের মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের লবণ। লবণটা জলের মধ্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি এখানে উজালা, আপনারা ব্লুরও ব্যবহার করতে পারেন। 2 ফোঁটা মতো উজালা দিলাম, আপনাদের পরিমাপ অনুযায়ী এখানে উজালা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি উজালাটা জলের সাথে মিশিয়ে নিলাম। এবার যে সাদা জামাটা রয়েছে সেটাকে আমি এই জলের মধ্যে এইভাবে করে ভিজিয়ে দিচ্ছি। আপনারা যখনই সাদা জামা কাপড়ের মধ্যে উজালা বা ব্লুর ব্যবহার করবেন, সেই জলের মধ্যে আপনারা প্রথমে যদি সামান্য পরিমাণের লবণ মিশিয়ে দেন, তাহলে দেখবেন সাদা জামা কাপড়ের মধ্যে কোনোভাবেই কিন্তু উজালা বা ব্লুর ছোপ দাগ পড়বে না। এবার আমি এই জামাটাকে আপনাদের খুলেও দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই জামাটার মধ্যে কিন্তু কোনো জায়গায় উজালার ছোপ দাগ পড়েনি। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ওভেনে রান্নাবান্না কম বেশি আমরা প্রত্যেকেই করে থাকি, তবে গ্যাস ওভেনে যখনই রান্নাবান্না করি, গ্যাস ওভেনের যে লাইটারটা থাকে সেটাকে গ্যাস ওভেনের সাইডে রেখে দিই। এর ফলে কি হয়, অনেক সময় তেল পড়ে যায়, জল পড়ে যায়, বা হয়তো সবজি ডালও পড়ে যায়, যার কারণে লাইটারের ভেতরে চলে যায়। যখনই আমরা গ্যাস ওভেনটা জ্বালাতে যাই, দেখা যায় এই লাইটার দিয়ে কিন্তু আমরা ওভেনটা জ্বালাতে পারি না, তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। আমরা যদি গ্যাসের লাইটারটা বেশ কিছুক্ষণের জন্য রোদ্রের মধ্যে রেখে দিই, সেক্ষেত্রে দেখা যায় আবারও ঠিকঠাকভাবে জ্বলতে দেখা। কোনো কারণে যদি আপনারা লাইটারটা রোদ্রে দিতে না পারেন, সেক্ষেত্রে আপনারা ওভেনটা জ্বালিয়ে এইভাবে একটু সেঁকেও নিতে পারেন। তা না হলে দেখবেন গ্যাস ওভেন জ্বালানোর পর অনেকক্ষণই কিন্তু বার্নারটা গরম থাকে। এইভাবে যদি কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হয়, সেক্ষেত্রে দেখবেন ভেতরে যদি জল, ডাল বা কোনো কিছু থেকে যায়, সেক্ষেত্রে খুব সহজে শুকিয়ে যাবে। আবার যখনই আপনারা এই লাইটার দিয়ে গ্যাস ওভেন জ্বালাবেন, ঠিকঠাকভাবে জ্বালিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ধূপ। ধূপ আমরা সকাল সন্ধ্যা পুজো করার জন্য অনেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় আমাদের বাড়িতে এমন ধূপ নিয়ে আসা হয়ে যায় যার গন্ধ দেখবেন আমাদের অনেক সময় ভালো লাগে না।
তাছাড়াও ধূপ জ্বালানোর সময় অনেক সময় দেখা যায় আমাদের ধূপগুলো অনেক তাড়াতাড়ির মধ্যে পুড়ে কিন্তু শেষ হয়ে যায়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন বেশ কিছুটা পরিমাণের জল, জলটাকে হাত দিয়ে এইভাবে করে ধূপের মধ্যে লাগিয়ে দেবেন। অতিরিক্ত জল কিন্তু ব্যবহার করবেন না, হালকা জল নিয়ে এভাবে ধূপের মধ্যে লাগিয়ে নিতে হবে। এবার আমি নিয়ে নিয়েছি পাউডার, আপনারা যে কোনো সুগন্ধযুক্ত পাউডার এখানে নিতে পারেন। তারপর ধূপের মধ্যে এইভাবে করে ছড়িয়ে দেবেন, আর আমি এবার হাত দিয়ে খুব ভালোভাবে পাউডারটা ধূপের মধ্যে মাখিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আগে যেহেতু ধূপের মধ্যে সামান্য জলের ব্যবহার করেছি, যার কারণে খুব ভালোভাবে পাউডারটা কিন্তু ধূপের মধ্যে লেগে গেছে। এবার এইভাবে করে আমি কিছু সেকেন্ডের জন্য রেখে দেব, তারপর এই ধূপটা আপনাদেরকে জ্বালিয়েও দেখিয়ে দেব, তাহলে কিন্তু নিজেরাই আপনারা বুঝতে পারবেন। বাড়িতে ধূপ নিয়ে আসা হবে, আপনারা যদি এই টিপসটা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে দেখবেন সাধারণভাবে ধূপ জ্বালালে যতক্ষণ ধূপটা জ্বলবে তার থেকে আরও 10 মিনিট কিন্তু বেশি এইভাবে যদি আপনারা জ্বালিয়ে থাকেন জ্বলবে। তাছাড়াও যেহেতু পাউডার দিয়েছি, পাউডার দেওয়ার কারণে একটা সুন্দর গন্ধ কিন্তু এই ধূপের থেকে বেরোবে। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বেশ কিছুটা আটা, রুটি আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বাড়িতে বানিয়ে থাকি, তবে রুটি বানানোর জন্য আটাটাও কিন্তু আমাদের মেখে নিতে হয়। তবে আমাদের হাতের মধ্যে যদি ব্যথা লেগে যায়, হাত কেটে যায়, সেক্ষেত্রে দেখবেন আটা মাখতে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। তাছাড়াও যদি সাহায্য করার মতো কেউ না থাকে তখন কিন্তু এই আটাটা আমাদের নিজেদেরই মাখতে হয়। তবে আপনারা এমন কিভাবে আটাতে হাত না দিয়ে আটা মেখে নেবেন। আমি এখানে বেশ কিছুটা পরিমাণে লবণ দিয়েছি, লবণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখানে আমি ব্যবহার করছি উষ্ণ গরম জল। এইভাবে যদি আমরা আটা মেখে নিই সেক্ষেত্রে দেখবেন আটাটা অনেকটাই নরম হবে, আর রুটিটাও কিন্তু নরম তুলতুলে হবে। আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এইভাবে করে আটাটা মেখে নিচ্ছি। তবে এখানে কিন্তু একবারেই অনেকটা জলের ব্যবহার করিনি, অল্প করে জল দেব, আর এইভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে কিন্তু আটাটা মেখে নেব। আমাদের যদি হাত কেটে যায়, হাতে ব্যথাও হয়ে যায়, এইভাবে যদি কাজটা করে নিই তাহলে কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আটাটা কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে। আমি হাতের সাহায্যে এইভাবে দেখিয়ে দিচ্ছি। এবার আমি হ্যান্ড উইক্সের মধ্যে যেটুকু আটা লেগে রয়েছে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তবে আমি এইভাবে আটা মাখছি বলে যে আপনাদেরও মাখতে হবে তা কিন্তু নয়। আপনাদের যদি হাত কেটে যায়, হাতে ব্যথা হয়ে যায়, বা হাত দিয়ে আটা মাখতে অনেকটাই অসুবিধা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এই ধরনের হ্যান্ড উইক্সের ব্যবহার করতে পারেন। এবার হালকাভাবে এইভাবে আমি একটু মথে নিচ্ছি, তাহলেই কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ। পেঁয়াজ আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাবান্নাতে কম বেশি ব্যবহার করে থাকি, তবে যেভাবেই ব্যবহার করি না কেন পেঁয়াজটাকে প্রথমে কিন্তু কেটে নিতে হয়। তার আগে আমরা কি করি, প্রথমে পেঁয়াজের যে বোটার অংশগুলো থাকে সেগুলো এভাবে কেটে নিই, তারপর পেঁয়াজের খোসাটাকে সকলেই ছাড়িয়ে নিই। তবে এই যে অংশগুলো থাকে পেঁয়াজের বোটার অংশ বা খোসা, সেগুলো আমরা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না, পেঁয়াজটাকে ব্যবহার করি। তো আমি এইভাবে করে দুটো পেঁয়াজকে কেটে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। তবে এই পেঁয়াজের খোসাগুলো ফেলে না দিয়ে আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি একটা প্লেটের মধ্যে প্রথমে এগুলোকে তুলে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি এখানে আমি একটা সসপ্যান, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 গ্লাস মতো জল। আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। এবার পেঁয়াজের খোসা বা বোটার যে অংশগুলো রয়েছে সেগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। তারপর এই সসপ্যানটাকে গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি। এবার 1 মিনিট এটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে করে এই পেঁয়াজের যে খোসা বা পেঁয়াজের বোটার অংশগুলো যেগুলো রয়েছে সেগুলো জলের সাথে ভালোভাবে মিশে যায় আর জলের কালারটাও চেঞ্জ হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটা ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি এটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এই সসপ্যানটা আমি এখান থেকে নামিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটা কন্টেনার, আর নিয়েছি একটা ছাঁকনি। এবার এটাকে আমি খুব ভালোভাবে ছেঁকে নেব। আর এটা আমরা কি কাজে ব্যবহার করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতো লবণ, আর দিয়ে দেব আমি 1/2 চামচের মতো বেকিং সোডা। তারপর খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব।
তো এটা কিন্তু এখন একটা সলিউশন তৈরি হয়ে গেছে। তবে এই সলিউশনটা আমি দুটোভাবে ব্যবহার করব। তো প্রথমে এই সলিউশনটাকে কি করব, একটা স্প্রে বোতলের মধ্যে আমি বেশ কিছুটা ভরে নেব। তবে বাকি যেটা থাকবে তার মধ্যে কিন্তু আমি আরও একটা উপকরণ মেশাবো। স্প্রে বোতলের মধ্যে বেশ কিছুটা সলিউশন ভরে নিয়েছি, এটাকে সাইডে করে দিচ্ছি, পরে দেখাচ্ছি কি কাজে ব্যবহার করব। তার আগে কন্টেনারের মধ্যে যে সলিউশনটা রয়েছে সেটার মধ্যে আরও একটা উপকরণ আমি মিশিয়ে দেব। তো এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণের ডিটারজেন্ট পাউডার। যে ডিটারজেন্ট জামা কাপড় কাচার জন্য ব্যবহার করে থাকেন সেই ডিটারজেন্ট দিয়ে আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন সেটাও আপনাদের কাছে শেয়ার করব। তো তার আগে যে স্প্রে বোতলের মধ্যে ভরে রেখেছিলাম সেটা কোথায় কোথায় ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। ওভেনে রান্নাবান্না আমরা কম বেশি প্রত্যেকেই করে থাকি, বিশেষ করে রাতের বেলা দেখবেন আমরা কি করি, গ্যাস ওভেনটাকে সকলেই ভালোভাবে পরিষ্কার করে নিই, কিচেনের লাইটটা অফ করে শোয়ার জন্য চলে যায়। অনেক সময় দেখা যায় কিচেনের মধ্যে বিশেষ করে গ্যাস ওভেনের ওপরে তেলাপোকা, আরশোলা, টিকটিকি ঘোরাঘুরি করতে দেখা যায়। পরের দিন কি করি, আমরা এই গ্যাস ওভেনেই রান্না বান্না করি। অনেক সময় খুন্তি হাতা সব কিছুই আমরা গ্যাস ওভেনের মধ্যে রেখে দিই। এর ফলে যদি আমরা ওই খুন্তি হাতা দিয়ে রান্না বান্না করে থাকি আমাদের শরীর অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। এইভাবে সলিউশন বানিয়ে আপনারা যদি এইভাবে করে গ্যাস ওভেনের মধ্যে স্প্রে করে রেখে দেন সেক্ষেত্রে এই গন্ধের কারণে দেখবেন তেলাপোকা, টিকটিকি, আরশোলা কোনো কিছুই কিন্তু আসবে না। আপনারা চাইলে 10 মিনিট এইভাবে সলিউশনটা দেওয়ার পর এইভাবে পুছেও দিতে পারেন। আর না হলে আপনারা কি করবেন, সকালবেলা কিন্তু আবারও গ্যাস ওভেনটা যদি এইভাবে পরিষ্কার করে নেন তাহলে কিন্তু আমাদের নিজেদেরই ভালো হবে। এটা যদি আপনারা একবার বানিয়ে রেখে দেন অনেক দিন পর্যন্ত কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। আর এই সলিউশনটা কিন্তু যে শুধু আপনারা এইভাবে ব্যবহার করবেন তা কিন্তু নয়, কিচেনের দেওয়ালের মধ্যে দেখবেন অনেক সময় টিকটিকি ঘোরাঘুরি করতে দেখা যায়। কিচেনে যদি কোনো কিছু খাবার রেখে থাকি তার মধ্যে যদি পড়ে যায় আমাদের পক্ষে কিন্তু অনেকটাই ক্ষতিকারক। তো কিচেনের দেওয়ালের মধ্যেও আপনারা চাইলে এইভাবে করে স্প্রে করে দিতে পারেন। আর যদি এইভাবে করে না রাখতে চান কোনো কাপড়ের টুকরো দিয়ে বেশ কিছুক্ষণ পর এইভাবে পুছে নেবেন। মধ্যে এমন একটা গন্ধের সৃষ্টি হবে যার কারণে দেখবেন এই দেওয়ালের মধ্যে টিকটিকি ঘোরাঘুরি করবে না। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। গাছপালা আমরা কম বেশি বাড়িতে অনেকেই লাগিয়ে থাকি। অনেক সময় দেখবেন গাছপালার মধ্যে পোকা ধরে যায় বা ফাঙ্গাস ধরে যায় যার কারণে আমাদের কিন্তু গাছপালা নষ্ট হয়ে যায়। তো আপনারা এইভাবে একটা সলিউশন বানিয়ে যদি মাঝে মধ্যে গাছপালার মধ্যে স্প্রে করে দেন তাহলে দেখবেন যে গাছগুলো থাকে তার মধ্যে কিন্তু কোনোভাবে পোকা ধরবে না বা ফাঙ্গাস ধরবে না, আপনাদের গাছগুলো সম্পূর্ণ ঠিক থাকবে। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এই যে সলিউশনটা রেখেছিলাম কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। টয়লেট আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি, তবে টয়লেট ব্যবহার করার পর টয়লেটটা কিন্তু আমাদের পরিষ্কারও করতে হয়। আমরা অনেকেই হারপিক দিয়ে বা অন্যান্য সলিউশন দিয়ে টয়লেট পরিষ্কার করে থাকি। তবে আপনাদের কাছে যদি টয়লেট পরিষ্কারের কোনো কিছু না থেকে থাকে, শেষ হয়ে যায় বা টয়লেট পরিষ্কার করার পরেও দেখবেন টয়লেটের মধ্যে কিন্তু নানা ধরনের জীবাণু ব্যাকটেরিয়া থেকেই যায়, আর সেটা যদি আমাদের শরীরে কোনোভাবে চলে যায় আমাদের শরীর কিন্তু অনেকটাই অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তবে আপনারা টয়লেট কিভাবে হাত না লাগিয়ে খুব সহজে পরিষ্কার করে নেবেন চলুন দেখে নেওয়া যাক। যে সলিউশনটা বানিয়েছিলাম সেটাকে আমি টয়লেটের মধ্যে এইভাবে করে বেশ কিছুটা দিয়ে দিয়েছি, আর বাকি সলিউশনটা কি করব সাইডে এইভাবে ছড়িয়ে দেব। অনেক সময় কি হয় তেলাপোকা, আরশোলা কিন্তু টয়লেটের সাইড দিয়ে চলে আসে, টয়লেটটাকে নোংরা করে দেয়। তো এইভাবে যদি আপনারা বিশেষ করে রাতের বেলা দিয়ে রাখেন সেক্ষেত্রে দেখবেন আমাদের টয়লেটটাও পরিষ্কার হয়ে যাবে। আর যে সাইডগুলোতে আমরা সলিউশনটা দিয়ে রেখেছি সেই গন্ধের কারণে টয়লেটের ভেতরেও কিন্তু তেলাপোকা, আরশোলা আসবে না। তারপর এই ফ্লাস্কটা করে দিলাম। আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি আপনারা যদি সারা রাত এইভাবে করে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের টয়লেটটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত হয়ে যাবে। আর হাত না লাগিয়ে কিন্তু আপনারা এইভাবে করে খুব সহজেই টয়লেটটা পরিষ্কার করে নিতে পারেন। সাইডের মধ্যেও আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। আজকে এখানেই শেষ করছি, আবারও চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।